হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করতে চলেছি। সেটা হচ্ছে মোল কনসেপ্ট বা মোলের ধারণা। এই চ্যাপ্টার থেকে দেখো আমাদের দুটো এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের বেছে লিখতে হবে। সেরকম প্রশ্ন দুটো থাকবে, তাহলে 2 নম্বর, এক নম্বর করে দুটো প্রশ্ন 2 নম্বর। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেটা শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নানাভাবে দিতে পারে, সেটা একটাই থাকবে, তার মানে 1 নম্বর। শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, সেটা গাণিতিক প্রশ্ন হতে পারে বা বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন হতে পারে। আর তার পাশাপাশি দেখো 3 নম্বরের একটা প্রশ্ন আসবে, লার্জ আনসার টাইপ কোশ্চেন। এরকমভাবে টোটাল দেখো 8 নম্বর কিন্তু এখানে এই চ্যাপ্টার থেকে প্রশ্নপত্র হয়। এবার আমরা এই চ্যাপ্টার থেকে যে নোটসগুলো প্রোভাইড করব, সেখানে আমরা শুধুমাত্র নোটস নয়, নোটসের পাশাপাশি নোটসের যে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব সহজ করে এক্সপ্লেন করব। তার কারণ বর্তমানে তোমাদের ক্লাস 10-এর এখন যেটা ক্লাস 10-এর সিলেবাস রয়েছে, সেখানে ভৌত বিজ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার আছে রাসায়নিক গণনা। সেখানে কিন্তু এই ধারণাগুলো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। যারা এই জায়গাটা ক্লাস 9-এর এই জায়গাটা বা এই চ্যাপ্টারটা ভালো মতোভাবে কমপ্লিট করে যাবে, তাদের ক্ষেত্রে ক্লাস 10-এ উঠে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারে যে মূলত যেটা গাণিতিক প্রশ্ন আছে, যে চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টার থেকে, সেই গাণিতিক প্রশ্নগুলো সলভ করতে কিন্তু সুবিধা হবে। তোমাদের সামনে বছর যদিও সিলেবাস, তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সিলেবাস চেঞ্জ হলেও সেই মোল সংক্রান্ত বা রাসায়নিক গণনা সংক্রান্ত কোনো না কোনো চ্যাপ্টার কিন্তু তোমাদের হয়তো থাকবে, এবং সেগুলোর জন্য কিন্তু দরকার। এগুলো হচ্ছে সায়েন্স নিয়ে পড়তে গেলে এটা একটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং কনসেপ্ট ওরিয়েন্টেড একটা চ্যাপ্টার। ওকে, চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। আমাদের এখানে দেখো প্রথমেই যেটা আমরা দিয়েছি, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা দাও। বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা সূত্র প্রবর্তন করেছিলেন। সেটা হচ্ছে, তিনি বলেছিলেন যে একই চাপ আর উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। মানে কি, আমি যদি চাপ নিই পি আর উষ্ণতা যদি নিই টি, নিয়ে আমি একটা গ্যাস নিয়েছি, ধরো আমি এখানে লিখতে আমাকে দেখাতে হচ্ছে এই জায়গাতে। তোমরা অনেকে হয়তো বলছো যে স্যার লেখার মাঝে, নোটসের মাঝে এত দাগ দেবেন না, লিখতে অসুবিধা হয়। যখন ক্লিয়ার করে দেওয়া হয়েছে তখন তোমরা সেই জায়গাটা লিখে নিও পজ করে, কেমন? তার কারণ বোঝানোর জন্য তো আমাকে দাগ দিতেই হবে। এখানে দেখো আমার ধরো এখানে ভি আয়তন আমাদের কি রয়েছে, O2 গ্যাস মানে অক্সিজেন গ্যাস রয়েছে। একই রকমভাবে আমার এখানেও ভি আয়তন মানে একই আয়তনের কি রয়েছে, এখানে CO2 গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে। ওকে, আর একটা আমি পাত্র নিয়েছি, সেখানেও আমার ভি আয়তন কি গ্যাস রয়েছে, সেখানে কিন্তু নাইট্রোজেন গ্যাস রয়েছে। এবারে কন্ডিশন হচ্ছে, প্রথম জারটাতে আমার চাপ হচ্ছে পি এবং উষ্ণতা হচ্ছে টি। এই পি চাপ এবং টি উষ্ণতায় অক্সিজেন গ্যাস আছে, সেটা হচ্ছে ভি আয়তন। কত আয়তন? ভি আয়তন। এবং একই চাপ মানে পি চাপ আর টি উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, সেটার আয়তন ভি আয়তন। নাইট্রোজেন গ্যাস যেটা তৃতীয় জারে রয়েছে, সেখানেও কিন্তু একই চাপ মানে পি চাপ আর একই উষ্ণতা টি উষ্ণতায় রয়েছে গ্যাসটা, এবং সবগুলোর আয়তন হচ্ছে ভি। এটার আয়তন ভি, এটার আয়তন ভি, এটার আয়তন হচ্ছে ভি। এবার বিজ্ঞানী অ্যাভোগাড্রো যিনি, তিনি বলেছিলেন যে একই চাপ আর উষ্ণতায়, দেখো সবগুলোর ক্ষেত্রে চাপ পি, সবগুলোর ক্ষেত্রে উষ্ণতা টি, তাহলে একই চাপ আর উষ্ণতায় সম আয়তন। এটার আয়তন ভি, এটার আয়তন ভি, এটার আয়তন ভি। বা তুমি ভাবতে পারো এটা যদি 1 লিটার হয়, এটাও 1 লিটার, এটাও 1 লিটার, সবই একই নিতে হবে। এটা যদি তুমি 5 লিটার নাও, এটাও 5 লিটার নিতে হবে, এটাও 5 লিটার নিতে হবে। তাহলে একই চাপ আর উষ্ণতার সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আমার যদি দেখা যায় এই প্রথম পাত্রে n সংখ্যক অক্সিজেন অণু আছে, তাহলে এখানেও n সংখ্যক থাকবে, এখানেও কিন্তু n সংখ্যক অক্সিজেন অণু থাকবে। ধরো এখানে 1 লক্ষ অক্সিজেন অণু আছে, তাহলে এখানেও 1 লক্ষ থাকবে, এখানেও কিন্তু 1 লক্ষ অণু থাকবে। এটাই কিন্তু অ্যাভোগাড্রো সূত্রের ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাটা যেটা আমি এখানে দিয়েছি সেটাও কিন্তু তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যা মানে 1 মোল। আমি বলবো তোমাদের এই জায়গাগুলো ব্যাখ্যা করব, মোল কাকে বলে, যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে মোল। মোলের ধারণাটা আমি দেবো, সংজ্ঞাটাও দেবো। এখন জাস্ট এটা মনে রাখো, আমি নেক্সট কোশ্চেনে আসছি। 1 মোল কোনো পদার্থে যতগুলি উপাদান কণিকা মানে সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, বা ইলেকট্রনও হতে পারে। তাই 1 মোল কোনো পদার্থ, তার মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে, তার মধ্যে যে উপাদান কণিকাগুলো যতগুলো সংখ্যায় থাকে, সেই সংখ্যাকে আমরা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বলবো। এবং সেটাকে দেখো
এন এ দিয়ে ডিনোট করা হয়। এন মানে হচ্ছে নাম্বার, এ হচ্ছে অ্যাভোগাড্রো, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এন এ দিয়ে সূচিত করা হয়। এবং এর যেটা মান সেটা হচ্ছে, আমি পাশে লিখেও দিয়েছি 6 এটা কিন্তু এটা তুমি ভাবো না জানো যে মাইনাস, হ্যাঁ 6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা মান। মানে কি, এক মোল যে কোনো গ্যাসের মধ্যে এত সংখ্যক কিন্তু অণু থাকবে, এটা হচ্ছে মানে তার মান। কেমন, এক মোল গ্যাসে, যে কোনো গ্যাসে কতগুলো অণু থাকবে না, তো এই সংখ্যাটা 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাগুলো কিন্তু মুখস্থ করবে, সায়েন্স নিয়ে পড়লে সারা জীবন কিন্তু এগুলো কাজে দেবে। নেক্সট কোশ্চেনে যাবো তাহলে আমাদের, যে মোল কাকে বলে। মোল মানে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আমরা পড়লাম 6.022 ইন্টু 10⁻23, এতগুলো উপাদান কণিকা মানে ধরো এতগুলো অণু, ধরো তাহলে এতগুলো অণু কোনো পদার্থে যে পরিমাণে থাকে, ধরো এতটুকু আমি পরিমাণ নিলাম কোনো একটা পদার্থ, এর মধ্যে কি রয়েছে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো উপাদান কণিকা রয়েছে, তাহলে এতটুকু পরিমাণ পদার্থকে আমরা কি বলবো, সেই পদার্থটি কি বলবো, 1 মোল বলবো। মানে যেটুকু পরিমাণের মধ্যে, যতটুকু পরিমাণের মধ্যে আমার এই অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো আমার উপাদান কণিকা থাকবে, সেই পরিমাণটুকুকে মানে সেই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো, 1 মোল আমি বলবো। এবার প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্র থেকে কি কি জানা যায়। তোমাদের দেখো প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে সবগুলোই করবে, বছরের মানে সেকেন্ড ইউনিট টেস্টের শুরু মানে আর একটা নতুন পর্ব, প্রত্যেকটা কোশ্চেন করবে। তোমাদের যারা পেড গ্রুপে রয়েছে তোমরা সমস্ত প্রশ্নগুলো করবে, ইউটিউব থেকে যারা করছো পেড ক্লাসে যুক্ত নেই তারাও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নোট ডাউন করবে এবং ক্লাসগুলো ভালো করে ভাবে মনোযোগ সহকারে বুঝে নেবে। যে জায়গাগুলো অসুবিধা হবে সেই জায়গাগুলো আরও একবার শুনে নেবে। তারপরেও কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট সেকশান আছে, কমেন্ট সেকশানে তোমরা যে যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলো জানাবে, যাতে করে তোমাদের নেক্সট ক্লাস যখন প্রোভাইড করবো সেটাতে আমি তোমাদের প্রবলেমগুলো সমাধান করতে পারি। যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার না করবে আমি কিন্তু তোমাদেরকে কোনোরকমভাবে হেল্প করতে পারবো না। যার যে জায়গাটা অসুবিধা হবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেগুলো বুঝিয়ে দেবো। আর পেড গ্রুপে শুধুমাত্র আমরা পিডিএফগুলো দিই, বারবার বলছো, অনেক হয়তো বলছো স্যার পিডিএফগুলো দিলে ভালো হয়। দেখো নোটসগুলো, যত নোটস আমাদের পেড গ্রুপের সবগুলো কিন্তু আমরা আমাদের এই ইউটিউব যখন ক্লাস প্রোভাইড করি, আমি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের যখন ক্লাসগুলো প্রোভাইড করছি সেই নোটগুলো কিন্তু তোমাদের ক্লাসে দেখানো হচ্ছে। ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো দেবেন, তাহলে এই 4টে বিষয় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবগুলো নোটস তোমরা কিন্তু ইউটিউবে পাচ্ছ দেখতে। এবার পিডিএফ পেতে চাইলে সেগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই একমাত্র আমরা পিডিএফ দিই। রায়মার্টিন প্রশ্নচিত্রের সমাধান যেগুলো চলছে সেগুলোরও আমরা কিন্তু পিডিএফ করে আনসার সহ সেই পেড গ্রুপে পাঠাবো। ক্লাসগুলো ইউটিউবে পাবে, সবাই পাবে। কেমন, পিডিএফ চাইলে নোটস বলো, রায়মার্টিন প্রশ্নচিত্র সমাধানের পিডিএফ বলো, সেকেন্ড ইউনিট টেস্টের আগে সাজেশান, আনসার সব কিছু শুধুমাত্র সেই পেড গ্রুপের মধ্যেই দেওয়া হয়। এবং তাছাড়াও তাদের যে কোনো সমস্যা, কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু তারা সেই গ্রুপের মধ্যে আলোচনা করতে পারে। ওকে, যারা পেড গ্রুপে আছো ভালো কথা, যারা নেই তারা কি করবে, তারা কিন্তু এই ইউটিউবে দেওয়া হচ্ছে ক্লাস, এখান থেকে দেখবে, কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আর প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্ন নোট ডাউন করবে, যখন সাজেশন প্রোভাইড করা হবে তখন কিন্তু তোমাদের সুবিধা হবে, মার্ক করতে সুবিধা হবে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আমি সবগুলো বলে দেবো পরীক্ষার আগে, কেমন। আর এবার যেমন অনেকে কমেন্ট করেছো তোমাদের পুরো 100% তোমরা কমন পেয়েছো, 40 নম্বরই তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে কমন পেয়েছো, এবারও কিন্তু পাবে। তার জন্য প্রথম থেকে ভালো মতোভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এখানে কোশ্চেন হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র থেকে কী কী জানা যায়। আমরা এখন সমস্ত প্রশ্নই করব, কেমন, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ভালো বেশি ইম্পর্টেন্ট সবগুলো মোটামুটি কভার করব, যেগুলো একদমই আসে না সেগুলো আমরা স্কিপ করব, কেমন। এবং সেভাবে নোটগুলো দেওয়া হয়েছে। দেখো অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ উষ্ণতা এবং চাপে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসে কতগুলো অণু থাকে, তাহলে উপস্থিত অণুর সংখ্যা, পরমাণুর প্রকৃত সংখ্যা, সেগুলো কিন্তু অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। 2 নম্বর কী করতে পারি, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গ্যাসীয় যৌগের আণবিক সংকেত আমরা নির্ণয় করতে পারি। কোনো একটা যৌগ রয়েছে গ্যাসীয় যৌগ, তার সংকেত কী হবে, যেমন অ্যামোনিয়ার সংকেত আমরা NaHC বার করছি, সেটাও কিন্তু অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। গ্যাস আয়তন সূত্র রয়েছে গে লুসাক, কেমন, গে লুসাক বলে একজন বিজ্ঞানী, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এখন তোমাদের এগুলো নেই, ক্লাস 10-এ জায়গাটা দেওয়া আছে, সেটা আমি ক্লাস 10-এ এক্সপ্লেন করব। মনে রাখবে গ্যাস আয়তন মানে গ্যাস আয়তন সূত্র, এটা
সেটাও কিন্তু অ্যাভোগাড্রোর সূত্র থেকেও প্রমাণ করা যায়। এছাড়া আর কি কি করা যায় দেখো, এই সূত্র থেকে জানা যায় প্রমাণ চাপে ও উষ্ণতায় সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন, যাকে আমরা আর কি বলতে পারি, এই জায়গাটাকে আমরা বলতে পারি মোলার আয়তন। কেমন? মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। সেটা কত? সেটা হচ্ছে 22.4 লিটার। ওকে। আর আরেকটা কথা বলি, তোমরা কিন্তু প্রথম থেকে প্রশ্নবিচিত্রা ফলো করবে না। প্রশ্নবিচিত্রা যদি প্রথম থেকে করো, তোমাদের সিলেবাস তোমরা কিছুই জানো না। ধরো তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারও তোমাদের কমপ্লিট হয়নি, অথচ প্রশ্নবিচিত্রা তোমরা ধরে নিয়েছো, কোনটা কোথা থেকে আনসার দেওয়া হয়েছে সেটা তো তুমি করতেই পারবে না, শুধুমাত্র মার্ক করা হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বোঝানোও হয় না, সেখানে তোমরা কিছু বুঝতে পারবে না, শুধুমাত্র দাগ দেওয়া হবে এবং সময়টা নষ্ট হবে। তোমরা ফার্স্ট সাবজেক্টিভ ক্লাস যে নোটসের ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো করে নাও, তাহলে তোমরা অটোমেটিক প্রশ্নবিচিত্রার ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন নিজে থেকেই করতে পারবে। আর যেগুলো পারবে না তার জন্য আমি আছি। আমি যেমন সাবজেক্টিভ ক্লাস চলছে, এমন নয় যে সব ক্লাস শেষ হলো তারপর প্রশ্নবিচিত্রার সমাধান শুরু করবো, তা কিন্তু নয়। প্যারালাল ওয়েতে প্রশ্নবিচিত্রার সমাধানও দেবো, সেগুলো তোমরা দেখবে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাম হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলোর প্রশ্নবিচিত্রার সমাধানগুলো দেবে, সেগুলো তোমরা কিন্তু দেখবে। সেখানে কিন্তু আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের আনসারগুলো বুঝিয়েও দিই, কেমন, এবং কোন ক্লাসে হয়েছিল, আমি ক্লাসের মধ্যে আসে কিনা সব কিছু কিন্তু মেনশন করা হয়, কেমন। তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের যেটাতে সুবিধা হবে সমস্ত রকম হেল্প তোমরা কিন্তু আমাদের এখান থেকে পাবে। এবার দেখো, মোলের উপযোগিতা বা মোল ধারণার উপযোগিতা, গুরুত্ব কী। দেখো, মোল ধারণার মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করতে পারি। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সেটা প্রকাশ করা যায় রাসায়নিক গণনার কাজে, যেটা বলছিলাম রাসায়নিক গণনা তোমাদের ক্লাস 10 চ্যাপ্টারটা রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার, সেটা কিন্তু অনেক সহজ হয়। কোনো পদার্থের মধ্যে কতগুলো অণু রয়েছে, পরমাণু, আয়ন, সেগুলো কিন্তু সহজে আমরা কাউন্ট করতে পারি বা গণনা করতে পারি। এছাড়াও গ্যাসের আয়তন সেটাও কিন্তু নির্ণয় করা যায় বা জানা কিন্তু সম্ভব হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা ভাবতে পারো যে যদি দেখা যায় যে 100 জন এখন আমার ক্লাস দেখছো, 100 জনের মধ্যে দেখা যাবে মিনিমাম 80টি স্কুলে কিন্তু এই এক প্রশ্নটা আসবে। দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার ভাগ করে দিতে পারে, হয়তো পুরোটা দেবে না। অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আমি যেমন প্রশ্ন দিয়েছি, হয়তো বলবে রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সূত্রের গুরুত্ব লেখো, বা পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো, এরকমভাবে পার্ট করে ভেঙে দেবে। আমি পুরোটা দিয়েছি, যেমনভাবে দেওয়া হয়েছে পুরো নোটসটা খুব সুন্দর করে বানিয়েছে, তোমরা কিন্তু এখান থেকেই লিখবে। দেখো, অ্যাভোগাড্রো সূত্রের গুরুত্ব ব্যাপক। এই সংখ্যা আণুবীক্ষণিক, যেটা খালি চোখে দেখা যায় না, এবং তার পাশাপাশি দৃশ্যমান, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, এই দুটো যে জগৎ, যেটাকে আমরা দেখতে পাই না আণুবীক্ষণিক, এবং যেটাকে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, সেই জগতের মধ্যে একটা যোগসূত্র কিন্তু বজায় রাখে। এবার আমরা এক এক করে বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করব। প্রথমেই দেখো, কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন নিয়ে আমরা প্রকৃত ভর কী করে নির্ণয় করবো, সেটাও কিন্তু একদম উদাহরণ সহ দেখিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের গাণিতিক প্রশ্ন করতেও সুবিধা হয়, কেমন। আমি একটাও ইনকমপ্লিট কোনো জিনিস বলবো না। তোমরা যেন প্রত্যেকটা জায়গায় যে স্যার এটা কেন বলবো বা এই নোটসে এই জিনিসটা লেখা হয়েছে আমি বুঝতে পারছি না, সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়ে দেবো। ওকে, শুধুমাত্র ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, পুরোটা একদম শেষ পর্যন্ত দেখবে। অর্থাৎ কি, পদার্থের একটি পরমাণুর ভর, কি বলছে, পদার্থের 1 গ্রাম পরমাণু ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। পদার্থের 1 গ্রাম পরমাণু, সেটাকে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা ওই 6.022 × 10⁻23 ওটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পরমাণুর একটা পরমাণুর ভর পাই। যদি আমি একটা অণুর ভর বার করতে চাই, তাহলে উপরে পদার্থের গ্রাম পরমাণু লিখেছিলাম, এখানে কি লিখবো এবার, গ্রাম অণু, আর নিচে ওই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। আমি বুঝলাম না, তাহলে যদি বুঝতে না পারো, তাহলে আমি একটা উদাহরণ নেব। দেখো, আমি বার করছি, ধরো যে নাইট্রোজেনের একটা অণুর প্রকৃত ভর বের করো বা নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন দিয়েছে। কী করে করব? নাইট্রোজেনের ক্ষেত্রে অণু বলেছে, তাহলে অণু গ্রাম অণু বার করতে হবে। গ্রাম অণু আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব কত? নাইট্রোজেন অণু N2, পারমাণবিক ভর 14, N2 তাহলে 2 দিয়ে গুণ করবো 28। তাহলে 28 আমাদের ওপরে বসাতে হবে, তাহলে গ্রাম অণু 28 বসালাম। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.022 × 10⁻23, এটা আমাদের নিচে বসাতে হবে। এবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করে দেবে। কেন মুখস্থ করবে? পরীক্ষার সময় বারবার বার করতে হবে না। 28 গুণ, দেখো উপরে কিছু না, 1, এই 1 ভাগ এইটা আলাদা করে লিখলাম। যেমন 28-এর নিচে এটা ছিল 6.022 × 10⁻23, এটা ছিল। তো আমি করলাম কি,
28 আলাদা রাখলাম, আর 1/6.022 × 10⁻23 এটা আলাদা রাখলাম। নিয়ে এককে 6.022 × 10⁻23 দিয়ে ভাগ করলে কত হয়, এইটা হয়। এই মানটা মনে রাখবে, 1 AMU এর মান এটা, হ্যাঁ, 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, পারমাণবিক ভর এককের মান হচ্ছে 1.6605 × 10⁻24। এটা ভাগ করতে না পারলে এটা 1 না লিখে 10 করবে, মানে এখানে 1 আছে তো ভাগ করার সময় 10 করবে, আর এখানে 23টা হয়ে যাবে 24, উপরে উঠবে তখন -24 হয়ে যাবে, -24। 10কে তুমি 6 দিয়ে ভাগ করো, দেখো 10কে 6 দিয়ে ভাগ করলে এটা হয় 1.6605। এখানে 28 ছিল, 28টা লিখবো। নিয়ে 28-এর সঙ্গে 1.6605 গুণ করলে এটা হয় 46.494, আর 10⁻24 আছে। এবার এটাকে আমরা কি করলাম, দেখো 6.এর পরে আছে, 6এর পরে দশমিক আছে, সেটাকে আমি কী করলাম, 4-এর পরে বসালাম। তারপরে আমি কী করলাম, আরও 10 দিয়ে গুণ করলাম, আরও 10 দিয়ে কী করলাম, ভাগ করলাম। তাহলে আরও 10 দিয়ে ভাগ করে আমাকে এখানে কী করতে হবে, 10 দিয়ে গুণ করে দিতে হবে, যাতে করে ব্যালেন্সটা থাকে। 10 দিয়ে গুণ করলে আমার -24টা হয়ে গেল -23। মাইনাস আছে, যদি শুধু 24 হতো তাহলে সেটা 25 হয়ে যেত 10 দিয়ে গুণ করার পর। যেহেতু -24 আছে, তার জন্য 10 দিয়ে গুণ করার পর কত হয়ে গেল, একটা কমে যাবে মাইনাস, মানে -23 হলো। তার মানে 4.65 × 10⁻23 গ্রাম, এটা হবে আনসার। যে জায়গায় জটিল মনে হবে মন দিয়ে একদম মনোযোগ সহকারে ভালো করে শুনবে, দেখবে কোনো জায়গায় কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, তার কারণ এটা পুরোটাই গাণিতিক জায়গা। রসায়নবিদ্যায় আর কি গুরুত্ব রয়েছে, দেখো প্রদত্ত ভর, কোনো আমি একটা তোমাদের ভর দেওয়া হলো যে এত ভরের মধ্যে কতগুলো নাইট্রোজেন অণু রয়েছে, বা এতটুকুর মধ্যে কতটা কার্বন ডাইঅক্সাইড অণু রয়েছে, এরকম প্রশ্ন দেয়। তাহলে সেই মানে যতটুকু বলে দেবে তার মধ্যে অণু বা পরমাণু বের করতে গেলে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্য নিই। সেখানে নিয়ম কি, অ্যাভোগাড্রোর সংখ্যা নিচে গ্রাম পরমাণু বা গ্রাম অণু, সেটাতে ভাগ করতে হবে, আর গুণ চিহ্ন দিয়ে পদার্থের প্রদত্ত ভর। এই সূত্রগুলোও কিন্তু ব্যাখ্যা করা যায় যে কী করে এসছে, কেমন, যে 1 গ্রাম পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, তাহলে 1 গ্রাম একটার মধ্যে কত হবে ভাগ এটা, তাহলে পদার্থের প্রদত্ত ভরের মধ্যে কত থাকবে গুণ দিয়ে করবো, ঐকিক নিয়ম করলে এই সূত্রটা আসে। এবার তোমাকে প্রশ্ন দিয়েছে যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23, এটা উপরে বসালাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেন কত 16, O2 আছে, তাহলে 16 দিয়ে 32, যোগ করো 44। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু বার করাটা শিখতে হবে, শুধু বার করা নয়, যেন একদম সহজে মনে থাকে। যেমন এটা এককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হয়, এই জায়গাগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ না করেও তো করা যায়, কিন্তু বারবার তো তুমি সমাধান করে বার করবে না এই জায়গাগুলো। যেমন কার্বন ডাইঅক্সাইড বারবার কি তুমি বার করবে, এগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে, যেন সবসময় তুমি এটা মনে করে লিখতে পারো, কেমন। তাহলে 40 দিয়ে ভাগ করলাম। এবার আমার বলেছে 44 গ্রামে যদি এইটা থাকে, তাহলে 88 গ্রামে কত, তাহলে ভাগ 44, 88 গ্রামে কত থাকবে গুণ 88, বা সূত্র থেকেই হয়, অ্যাভোগাড্রো সংখ্যা বসালাম, নিচে গ্রাম অণু মানে 44 বসালাম, গুণ পদার্থের প্রদত্ত ভর মানে 88 বসালাম। নিয়ে দেখো কাটাকাটি করলে 44 2 88, তাহলে 2 হলো। 6.022কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 12.044, আর 10⁻23 আছে, তাহলে এতটা হলো। এবার ছাড়া মানে আরও কী রয়েছে দেখো, রসায়নবিদ্যায় আরও একটা দেওয়া হয়েছে যে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, আণবিক ভর, পারমাণবিক ভর, এগুলো সংজ্ঞা দেওয়া যায়। নেক্সট, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব দেখব। পদার্থবিদ্যার ক্ষেত্রে দেখো যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব বের করতে পারি। বাষ্প ঘনত্ব ডি মানে হচ্ছে m/2, বা ঘুরিয়ে বললে সূত্রটা হচ্ছে এক মিনিট, m = 2d, মানে মোলার আণবিক ভর সমান হচ্ছে 2 × d মানে ভেপার ডেনসিটি, বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর মানে হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই না। তাহলে ডি কত হবে, বাষ্প ঘনত্ব কত হবে, m/2, মানে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে আমরা বাষ্প ঘনত্ব পাই। যেমন কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, তাকে 2 দিয়ে ভাগ করব, তার মানে 22 হবে বাষ্প ঘনত্ব। তার মানে কোনো গ্যাসের আণবিক ভর যা হবে তার অর্ধেক 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়, তার মানে অবশ্যই অর্ধেকটা হবে বাষ্প ঘনত্ব। ওকে। জীববিদ্যায় গুরুত্ব কী দেখবো আমরা, বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন বলো, তরল বলো, গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো থাকে। জীব জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত হচ্ছে H2O, যার প্রকৃত ধারণায় অ্যাভোগাড্রো নীতিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে।
পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস শুধু নয়, গ্যাস ছাড়াও কিভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করা হচ্ছে সেটাও কিন্তু আমরা সেখান থেকে ধারণা পাই। উদাহরণ দিই, যেমন ইস্ট জাতীয় জীব সুগারকে সুগার মানে কি, ধরো চিনি বলতে পারো, বা মিষ্টি জাতীয় জিনিস শর্করা বলতে পারি আমরা, সেখান থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ইথানল উৎপন্ন করে। ব্রেড তৈরি হওয়ার সময় সেই কার্বন ডাইঅক্সাইডটা বুদবুদ আকারে পাউরুটির গা বেয়ে বেরিয়ে আসে দ্রুত, পাউরুটির গায়ে ছোটো ছোটো ছিদ্র থাকে, তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছিলে। তাহলে ইস্ট কী করে, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদে গ্যাসের আয়তন বৃদ্ধি অ্যাভোগাড্রো নীতিকে অনুসরণ কিন্তু করে। নেক্সট দেখো, আমি আরও একটা প্রশ্ন দিয়েছি এখানে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করে। এখানে লিখবো অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব ব্যাপক। অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন এগুলো অতিশয় ক্ষুদ্র কণা ছিল, আমরা খালি চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এগুলোকে দেখা যায় না। অতি সামান্য পরিমাণ এগুলির কল্পনা করা কিন্তু সম্ভব নয়, যে একটা অণু বা একটা পরমাণু খালি চোখে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমি যদি বলি অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23 মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা, তখন কিন্তু আমরা এগুলোকে চোখে দেখতে পাবো। যেমন একটা কার্বন পরমাণু ধারণা করা যায় না, একটা কার্বন পরমাণু আমি বলতে পারবো না, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু মানে এত সংখ্যক কার্বন পরমাণু ভর হচ্ছে 12 গ্রাম, তখন সে 12 গ্রামটা আমরা জানি যে সেটা একটা আমরা আন্দাজ করতে পারি এবং সেটা চোখেও দেখা যায়, তাই না? তাহলে একটা কার্বন চোখে দেখা যায় না, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন যেহেতু তার ভর হচ্ছে 12 গ্রাম, সেটা চোখে দেখা যায়। এরকমভাবে আণুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র স্থাপন করে। নেক্সট আমাদের এই কোশ্চেনটা আমাদের লাস্ট কোশ্চেন। হাইড্রোজেন এবং কার্বন স্কেলে পারমাণবিক ভর মানে পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা। হাইড্রোজেন স্কেলে কী হচ্ছে, কোনো একটা মোলের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী। মানে তুমি ধরো একটা মৌল, তাহলে তুমি একজন, তাই না? তাহলে তুমি হাইড্রোজেনের থেকে যতগুণ ভারী, সোজা কথায় হাইড্রোজেন পরমাণু থেকে যতগুণ ভারী সেটাই হচ্ছে পারমাণবিক ভর। তাহলে কোনো একটা মোলের একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যতগুণ ভারী সেটাই হচ্ছে হাইড্রোজেন স্কেলে মোলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরও বলা হয়। তাহলে মোলের একটা পরমাণু উপরে লিখবো আর হাইড্রোজেনের একটা পরমাণু, তাহলে এই অনুপাত। কার্বন স্কেলে বার করতে গেলে কার্বনের ভর কত, হাইড্রোজেনের ভরের 12 গুণ, তাহলে আমাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। কার্বন স্কেলে বলতে গেলে কী করব, কোনো মৌলের একটি C12 পরমাণুর প্রকৃত ভর কত হয়, 12 হয়, হাইড্রোজেন ভর কত 1, তাহলে 12কে আমাকে 1 করতে গেলে কী করতে হবে, 1 এর 12 অংশ নিতে হবে, গুণ 1 এর 12, তাহলে 12 কেটে গিয়ে আবার 1 হবে, তাই জন্য এখানে 1 এর 12 কথাটা ব্যবহার করা হয়। কেমন? তাহলে কোনো মৌলের একটি পরমাণুর একটি C12 পরমাণু প্রকৃত ভরের 1/12 অংশ তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটাকে আমরা মৌলের পারমাণবিক ভর বলি। তাহলে পারমাণবিক ভর মানে কত হবে, মৌলের একটি পরমাণুর ভর আর নিচে একটি C12 মানে কার্বনের তো অনেক আইসোটোপ হয়, তাহলে 12 ভর সংখ্যাযুক্ত কার্বন পরমাণু সেই আইসোটোপের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী। তাহলে কার্বনের একটা পরমাণুর ভর তাকে 12 দিয়ে ভাগ করব মানে 1/12 অংশ করব, যা হবে তার তুলনায় কোনো একটা মৌলের পরমাণু যতগুণ ভারী সেটাকে বলবো আমরা কার্বন স্কেলে পারমাণবিক ভর। তাহলে আমরা আজকে এতটা পর্যন্ত আলোচনা করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের জৈবনিক প্রক্রিয়া সেই চ্যাপ্টারটা আমি স্টার্ট করে দিয়েছি, সেখানে নোটস লেখানো হচ্ছে। সালোক সংশ্লেষ থেকে 2টো ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তোমাদের ক্লাস 9-এ বিভিন্ন সাবজেক্টের প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি, সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। কেমন? আর যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছো, নোটস চাইছো, PDF নোটস চাইছো, প্রশ্নচিত্র সমাধান, সাজেশন, আনসার সব কিছু চাইছো, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মাসে মাসে যেটা একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেড গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা মৌলের কনসেপ্ট বা মৌলের ধারণা থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করে নেব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।